বিশ্বকাপের বেশ অনেকদিন তো হয়ে গেল। এখন এসে জমজমাট রাউন্ড অফ 32, সেখান থেকে দলগুলো কেউ বিদায় নিচ্ছে, কেউ জায়গা করে নিচ্ছে রাউন্ড অফ 16-এ। কিন্তু এখনও আমাদের অনেকের ঘুমের সাইকেলটা বোধহয় ঠিক হয়ে উঠলো না। আমাদের এখন টাইম টেবিল মিলিয়ে নিতে হয় ফিফার টাইম টেবিলের সঙ্গে, অর্থাৎ আমাদের ঘন্টা, সময় সব এখন ফিফা আওয়ারের মতো করে বদলে গেছে। স্বাগত জানাচ্ছি সবাইকে বিশ্বকাপ ঘিরে বিটিভির এই বিশেষ আয়োজন ফিফা আওয়ারে। সাথে আছি আমি ফয়সাল তিতুমির, এবং আজকেও আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, সাবেক ফুটবলার আবু আহমেদ ফয়সাল। ফয়সাল ভাই, স্বাগত জানাচ্ছি। আমার একই নাম, নেম সেককে আজকে পেয়েছি। খেলা তো দেখছেন, নিশ্চয়ই এনজয় করছেন। আমরা কথা শুনবো, তার আগে আরেকজন অতিথি আছেন, তাকেও পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আরও একজন সিনিয়র সাংবাদিক, মাইনুল হাসান সোহেল। সোহেল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। সোহেল ভাই, আমি একটু প্রথমে জেনে নিই কার কোন দল, আপনি কোন দলকে সাপোর্ট করছেন? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনা? আমি তো ছোটকাল থেকে ব্রাজিল। গ্রেট, জমে যাবে আজকে। আর্জেন্টিনা আছে একদিকে, ব্রাজিল আছে একদিকে। গত রাতের ফলাফল নিশ্চয়ই পেয়ে গেছেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ড কঙ্গোকে হারিয়ে পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ, এবং একই সাথে বেলজিয়াম সেনেগালের ম্যাচটাও ছিল রোমাঞ্চকর। যুক্তরাষ্ট্র ম্যাচটা এক পেশে হলেও বেশ কিছু ঘটনা আছে এখানেও। তবে আজকে রাতে বিগ ম্যাচ, পর্তুগাল ক্রোয়েশিয়া, রোনালদো ভার্সেস মডরিচ, সবগুলো ম্যাচ নিয়ে কথা বলবো। আমরা শুরু করি বরং ইংল্যান্ড কঙ্গো ম্যাচ থেকেই। ফসল ভাই নিশ্চয়ই দেখেছেন। প্রথমে আমি একটু জানতে চাই, গোলকিপারের পারফরমেন্স কেমন লাগলো? কঙ্গোর কিপার, কঙ্গোর এমপাসি যে গোলকিপার, এমপিসা, লায়নেল এমপিসা। এমপিসা আর কি গোলকিপার আর কি। এখন মানে আসলে আনএক্সপেক্টেড খুব ভালো খেলে ফেলছে আর কি। আসলে একটা মানে একটা টিমকে ঠেকে দেওয়ার জন্য গোলকিপারই কিন্তু যথেষ্ট। ছোট টিমগুলো আমরা যখন খেলে আসছি, তখন আমরা দেখলাম যে একটা ছোট টিম যখন বড় টিমের সাথে খেলে, তখন গোলকিপার রোল থাকে কিন্তু অন্যরকম। তাই গোলকিপার যদি ভালো খেলে, তাহলে ওই টিম সবসময় লাইভে থাকে, মানে বেঁচে থাকে আর কি। তাই এখন দেখলাম যে এমপিসা যে গোলকিপার, দেখলাম যে প্রতিটা শটে, প্রতিটা জায়গায় সে মানে একদম অবিশ্বাস্য কিছু সেভ করেছে। আচ্ছা, কখনো কি মনে হচ্ছিল এই ম্যাচ ইংল্যান্ড হেরেও যেতে পারে, নাকি আপনি ধারণা ছিল যে না ইংল্যান্ড উইল কাম ব্যাক? হ্যাঁ, আমার এখানে একটা ট্যাকটিক্যাল ব্যাপার আমার বলা উচিত আর কি। আমি মনে করি যে ইংল্যান্ড যেভাবে ওরা লো লাইন ডিফেন্স, লো লাইন ডিফেন্ডিং ব্লক করছে, এটাকে ভাঙার জন্য তারা যেটা করার কথা সেটা কিন্তু করতে ছিল না। শুধু উইং অ্যাটাক করতে ছিল আর ক্রস করতে ছিল। তা আমি এক পর্যায়ে দেখলাম যে যদিও উইং অ্যাটাক করতে ছিল, সেখানে গোলকিপার রোলটা খুব ভালো ছিল এবং ডিফেন্ডারও খুব ভালো খেলতে ছিল, কিন্তু এর বাইরে কোনো কিছু করতে ছিল না। যখনই আমি জানি যে একটা ডিফেন্ডিং ব্লক কখন আপনার ভেঙে যায়, যখন এর মাঝখান দিয়ে যখন ড্রিবিল করে সোলো অ্যাটাক করে, বা যে অন্য কোনোভাবে যদি ড্রিবিল করে গিয়ে গোল পোস্টে নেয়ার গিয়ে যদি স্কোর করার জন্য চেষ্টা করে, যেমন ভিনিসিয়াস জুনিয়র ড্রিবিল করে ঢুকে গিয়ে তারপরে, এরকমই যদি এরকম মুভমেন্ট থাকার কথা ছিল, মানে যদি এরকম হতে পারতো, তাহলে এটা ইংল্যান্ড সঙ্গে সঙ্গে, কিন্তু হচ্ছিল না। যার জন্য আমিও শঙ্কা ছিলাম যে ইংল্যান্ড বুঝে এবার সমস্যা পড়বে। শেষ দিকে দেখা গেল একটা বেলিংহামের সেকেন্ড বলের হেডিংয়ে যে হ্যারিকেন একটা স্কোর করছে, এবং হ্যারিকেন সেকেন্ড গোলটা যেটা করছে সেটা কিন্তু ওই বক্সের মধ্যে বল কন্ট্রোল করে নিয়ে গিয়ে সে শুট করছে। এই জিনিসটা যদি আগে হতো, যদি বল কন্ট্রোল করতো সেখানে এবং ড্রিবিল করতো, ঢুকে যেত, নেয়ার পোস্টে যেত, তাহলে আরও আগে স্কোর হতো। সোহেল ভাই, হ্যারি কেইনকে মনে করা হয় এই সময়ের প্রপার নাম্বার 9, ওয়ান অ্যান্ড অনলি, প্রবাবলি হাল্যান্ড এবং হ্যারি কেইন। হ্যারি কেইন দুর্দান্ত ফিনিশার, কিন্তু ওয়ার্ল্ড কাপে কালকের পারফরমেন্সের পরে তিনি আসলে নিশ্চয়ই নিজেকে আরও অন্য মাত্রায় নিয়ে গেছেন। আপনার কয়েকজন বেস্ট প্লেয়ার বিশ্বকাপে, তার মধ্যে সবার মানে উপরেই থাকার কথা হ্যারি কেইন, কারণ অন্য যারা আছেন, আপনি ধরেন লিওনেল মেসি কিন্তু সরাসরি মানে ফরওয়ার্ড না, বা এরকম যারা, ক্লিয়ান এমবাপেও কিন্তু ফরওয়ার্ডই, কিন্তু সে কিন্তু বল তৈরি করে দেয়। কিন্তু একমাত্র আমি মনে করি যে সবচেয়ে বেস্ট হচ্ছে হ্যারি কেইন। উনি, আমি মনে করি যে কালকের যে ফিনিশিংটা দিয়েছেন এটা অসাধারণ। তারপরও আমি মনে করি কঙ্গো দুর্দান্ত খেলছে। নিশ্চয়ই কঙ্গোকে কালকে হারাতে হলে মনে হচ্ছিল ইংল্যান্ডের স্পেশাল কিছু করতে হবে, সেটাই করেছেন ক্যাপ্টেন কেইন। উনি কিন্তু আসলে দলের নেতাও, আপনি যদি দেখেন যেভাবে দলকে উদ্দীপ্ত করেছেন। এবং শুরুতে যে গোলটা পেয়েছে, এই গোলের পরে তারা কিন্তু দুর্দান্ত খেলেছে। আমি মনে করি যে কঙ্গো অসাধারণ খেলেছে। ওদের গোলকিপারটা তো এমপিসও অসাধারণ। শুরুতে গোলটা যে দিয়েছে সেও পুরো মাঠই, মানে পুরো সময়টাই অসাধারণ খেলেছে। আপনি দেখেন যে ইংল্যান্ড দলটা কিন্তু এখনও অনেকে হয়তো আমরা বুঝতেছি না, এখানে কিন্তু অনেক মানে কয়েকজন খুব ভালো মানের প্লেয়ার আছে। রাশফোর্ড, আপনার বেলিংহাম, পাশাপাশি গর্ডন যে দুটো অ্যাসিস্ট করেছেন, দুর্দান্ত অ্যাসিস্টটা, যে এবং রাইস দুজনেকে পরে নিচে নামিয়ে দিয়েছিলেন। ফয়সাল ভাইয়ের কাছে আবারও ফিরবো।
ইংল্যান্ড ধরুন আমরা দেখলাম যে দুটো আফ্রিকান দল কালকে দুটো ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিয়েছে। পরের ম্যাচটাও বেলজিয়াম সেনেগাল, আরেকটা খুবই ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছিল এবং এটা তো 85 মিনিটস পর্যন্ত মনে হচ্ছিল ম্যাচটা সেনেগাল জিতে যাবে, শেষ মুহূর্তে সব উলটপালট করে দিয়েছে বেলজিয়াম। আফ্রিকান কতগুলো যে দলগুলো খেলতেছে আর কি, এবং ইউএসএ, কানাডা, মেক্সিকো খেলতেছে, তো এদের মধ্যে ফিটনেস লেভেলটা আমি দেখতেছি ইউরোপিয়ান যে প্লেয়ারগুলো যে ফিটনেস লেভেল তার চেয়ে একটু আমি একটু মনে করি যে একটু হাই দেখতেছে আর কি, কিরকম জানি তাদের রানিং স্পিড, প্রচুর রানিং, প্রচুর স্পিড দেখতেছি। কারণ যেটা আবহাওয়া, তারপর আপনার অ্যালটিটিউড মেইন ইস্যুটা হয়ে গেছে, অনেক উচ্চতায় খেলতে হতে পারে। কারণ ইউরোপিয়ান লেভেলে যে স্পিডে খেলা হয়, আমরা যে সেই পিএসজি খেলাও দেখলাম কয়েকদিন আগে, যে লুইস এনরিকে, সেই খেলাগুলো দেখার পর আর্সেনাল এগেইনস্টে জিতলো যারা। তা এখন সেই খেলাগুলো এগেইনস্টে যে বিশ্বকাপে যে এখানে যে তাদের এই কন্ডিশনে যেরকম খেলার কথা কিন্তু সেরকম খেলতে পারতেছে না ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সেখানে আফ্রিকান কান্ট্রিগুলোর, তারপরে আবার যে আপনার ল্যাতিন আর যে উপরে ইউএসের কান্ট্রিগুলো, এগুলো খুব ভালো খেলতেছে, এরা এইসব কান্ট্রিগুলো খুব ভালো খেলতেছে আর কি। ভিএআর নিয়ে কি বলবেন, এবার বেশ আলোচনায় আছে কিন্তু আসলে পেনাল্টি নিয়েও হলো যে আমরা যতটুকু জানি আর কি, খেলা এক্সপিরিয়েন্সে প্লাস আবার রেফারিং লতেও জানি, ল আমি পড়ছি, আমি নিজে কোর্সও করছি আর কি, খেলাও থাকা অবস্থা, যারা আমি যদি রেফারি না, কোচিং করা আর কি। তো এখন গোল করার মুহূর্তে যদি মানে সামনে কোনো ম্যান না থাকে, অনলি গোলকিপার যদি থাকে, ওই মুহূর্তে যদি বাধাপ্রাপ্ত হয় তখনই কিন্তু পেনাল্টি প্লাস রেড কার্ড পর্যন্ত দেওয়ার নিয়ম আছে। তা আমি মনে করি যে যেখানে 50-50 চান্স ডাউট আছে, এখানে না হলেও হতো যেরকম তারপর আমি মানে আমি ফিফার রেফারিকে সম্মান করি। হ্যাঁ ঠিক আছে, না অফকোর্স আগের ম্যাচেও যদি আপনি দেখেন ইংল্যান্ডের হ্যারি কেনও কিন্তু একটা পেনাল্টির আপিল করেছিলেন, ওটা হাতে লাগাইছে, হ্যারি কেন কিন্তু ইচ্ছা করে হাতে লাগাইছে, ডাইভ করেছেন হ্যারি কেন, সো ভিআর এ সেটা দেওয়া হয়নি। আমরা আরও একটা ম্যাচ হয়েছে সকালবেলা, যুক্তরাষ্ট্র আয়োজক কানাডা মেক্সিকোর পর রাউন্ড অফ 16 নিশ্চিত করলো। এটা কি প্রেডিক্টেডই ছিল নিশ্চয়ই যে যুক্তরাষ্ট্রের জয় বসনিয়ার সঙ্গে? হোস্ট কান্ট্রি হিসাবে যুক্তরাষ্ট্র খুবই ভালো করতেছে এবার, যদিও লাস্ট ম্যাচে গ্রুপ পর্যায়ে লাস্ট ম্যাচে কার সাথে যিনি হেরে গেল, সুইজারল্যান্ডের সাথে হেরে গেল আগে, কিন্তু তারপরও দেখলাম যে বসনিয়ার সাথে যে ওরা ওদের মতো খেলে এটা জয় নিল। রাইট আছেন এই মুহূর্তে একটা বিরতি সময় হয়ে গেছে, বিশ্বকাপের আজকের ম্যাচগুলো নিয়ে কথা বলবো, বিরতি থেকে ফিরে আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। ফিফা বিশ্বকাপ 2026 এবারের 23তম আসর যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। যখন রাউন্ড অফ 32 ফিক্সচার হয়েছে ফয়সাল ভাই, তখন থেকেই বোধহয় আলোচনায় পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচটা, বিগ ম্যাচ। আপনি এই ম্যাচ ঘিরে আপনি নিজে কতটা আসলে এক্সাইটেড? এইজ প্লেয়ার হিসেবে এখন রোনালদো আছে, আমরা জানি যে রজার মিলার নামের যে ক্যামেরনের যে প্লেয়ার ছিল, যে সে গোল করে স্কোর করে সে কর্নার ফ্ল্যাগে গিয়ে ড্যান্স করতো, সেখান থেকে আমাদের ওই রজার মিলারকে মনে ধারণ করা এখন বয়স্ক প্লেয়ার হিসেবে। তা সেই সূত্রেই দেখা গেল যে রোনালদো হচ্ছেন তারপর দ্বিতীয় বয়স্ক প্লেয়ার আপনি বলতে পারেন যে বিশ্বকাপে খেলছে এবং গোল করেছে। লুকা মদ্রিজও সেম, এখন দুজনের সাথে দুজনে রিয়াল মাদ্রিদে ছিল, দুজনে কলিগ ছিল, দুজন রিয়াল মাদ্রিদে একসাথে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, কতগুলো 4টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তো এখন তাদের মধ্যে এই লড়াই হবে আর কি। এখন এটা আর কি, এখন টিম টু টিম যে কম্পিটিশন, এটাকে চিন্তা করবো না, এখন রোনালদো ভার্সেস লুকা মদ্রিচ ওটা চিন্তা করি। এবং আনফরচুনেটলি দুজনের একজনের আজকে এই বিশ্বকাপ জার্নি শেষ হবে, বিদায় নিতে হবে অফকোর্স। যারা হারবে, যারা জিতবে তারা চলে যাবে রাউন্ড অফ 16-এ। ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যারি কেনের পারফরমেন্স দেখেছেন, লিওনেল মেসি কি দুর্দান্ত পারফর্ম করছেন, সেই তুলনায় রোনালদো পিছিয়ে, কি মনে হয় এই ম্যাচে হি উইল কাম ব্যাক? আপনার রোনালদো পিছিয়ে এটা বলা যাচ্ছে না, এই কারণে আসলে আপনি আর্জেন্টিনা কিন্তু টিম হিসাবে খেলছে, আপনি দেখবেন যে মেসিকে বল তৈরি করে কেন্দ্র করে, কিন্তু আপনার হ্যারি কেনকে বল তৈরি করে দেওয়ার একটা ইয়াদ ছিল, মানে দলের সবার মধ্যে একটা মানে টেন্ডেন্সি থাকে তাকে বল দেয়া। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ম্যাচ দেখবেন যে রোনালদো নিজের তৈরি করতে হচ্ছে,
রোনালদোকে কিন্তু টিম হিসাবে এখনও আমি মনে করি যে পর্তুগাল তাকে ওই সাপোর্টটা দিতে পারেনি। আপনার 2টা গোল করেছে সে একটা ম্যাচে, কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে খুব একটা সে মানে নিষ্প্রভই তার লেভেল অনুযায়ী সে আসলে এখনো খেলতে পারে না। আমি মনে করি যে আজকে বড় ম্যাচ, এই বড় ম্যাচে বড় প্লেয়ারের আসলে কিছু জায়গা থাকে, সেই জায়গাটা হয়তো বা আজকে রোনালদো দেখাবে। পাশাপাশি অন্য দিকে আছে লুকা মডরিচ, আসলে দুজনেই লিজেন্ডারি। আপনার ফুটবলে 8 থেকে 10 জনের নাম বললে তাদের দুজনের নাম বলতে হবে। তো আমি মনে করি যে একটা ভালো ম্যাচ হবে আজকে। একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, আজকের এই ম্যাচটা কি মনে হয় যে আসলে মিডফিল্ডের লড়াইটাই বেশি চোখে পড়বে, মানে মিডফিল্ডের খেলাটাই হবে এখানে, যারা মাঝ মাঠে প্রভাব বিস্তার করতে পারবে তারা? কারণ ক্রোয়েশিয়ার আমরা জানি স্ট্রেংথ হচ্ছে যে মিডফিল্ড, লুকা মডরিচের নেতৃত্বে, এবং পর্তুগালের মিডফিল্ডও বলা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, আসলে মিডফিল্ড যে দখল করতে পারবে, সে বল কন্ট্রোলে নিতে পারবে, বল পজিশনে রাখতে পারবে এবং বেশি অ্যাটাক ক্রিয়েট করতে পারবে আর কি। এখন এখানে লড়াইটা এখানেই হবে। গোল মিসের যদি না হয়, যে যত গোল মিস না কম করবে আসলে, কম করবে, সেই গেইনার হবে আর কি। না অফকোর্স, মানে হয়তো দেখা যাবে সুযোগ পাবেনি আপনি পুরো ম্যাচে একটা দুটো, সেটাও হতে পারে, সেটাকে কাজে লাগাতে হবে। সোহেল ভাই যে প্রসঙ্গটা তুলেছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে তার দল টিমমেটরা বল দিচ্ছে না, এটাই পুরো বিশ্বকাপ জুড়ে আলোচনার বিষয় পর্তুগালের, যে কেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দূরত্ব আছে কিনা একটা ব্রুনো, বার্নার্ডো বা ভিতিনিয়ার। আপনার কাছে কি মনে হয়, রিজনটা কি? আসলে আমার কাছে মনে হয় কি, যে আমি নিজে কোচ, আমি বুঝি ব্যাপারটা। রোনালদো আগের চেয়ে অনেক নিষ্প্রভ হয়ে গেছে। হ্যাঁ, রোনালদোর রানিং স্পিড, তারপর পজিশন নেওয়া, হ্যাঁ, কুইক ডিসিশন নেওয়া আমি মনে করি একটু স্লো হয়ে গেছে। তো এখন রোনালদো আসলে, আমি ব্যাপারটা বুঝে কারো দোষ দেওয়া তো আমার সাজে না। আমি মনে করি রোনালদো যদি আরও পরিশ্রম করে খেলে, আরও রানিং করে খেলে, আরও যদি আপনি মনে করেন যে নিজে দায়িত্ব নিয়ে খেলে, লাইক মেসি, হ্যাঁ, লাইক ভিনিসিয়াস জুনিয়র, এদের মতো যদি খেলে, বা দেখা গেল অবশ্যই পাবে। এবং দেখা গেলো যে সতীর্থদের যদি পাসের আশা না বসে দেখে নিজে নিজে দায়িত্ব নিয়ে যে বল নিয়ে ঢুকে চলে যায়, মানে ইন্টারসেপ্ট করে চলে যায়, সেরকম খেলাটা যদি খেলতে পারে, অটোমেটিকলি সে বল এমনি পাবে। সে যদি দেখাতে পারে যে হ্যাঁ আমি পারতাছি, তুমি আমাদেরকে বল দেবে, অটোমেটিকলি সে বল পাবে। কিন্তু সে যদি বলে দাঁড়া থাকে, যদি বলে যে আমাকে বল দেয়, আমি কি করবো? আসলে আচ্ছা, রোনালদো ছাড়া কিন্তু আপনি যেটা বলেছেন, তাদের বাকি অ্যাটাকার যারা গনসালো রামোস, ওয়াও ফেলিক্স কিংবা রাফায়েল লিয়াও, তারা কিন্তু সেই কাজটা করেন, উইং থেকে হোক বা মাঝখান থেকে হোক। কি মনে হয় যে আজকে গত ওয়ার্ল্ড কাপ আপনার নিশ্চয়ই মনে আছে যে রাউন্ড অফ 16-এর একটা ম্যাচে কোচ রোনালদোকে বসিয়ে রেখে ফার্স্ট 11-এ গনসালো রামোসকে নামিয়েছিলেন। আজকে এরকম কিছু হতে পারে? এনি চান্স? আসলে একটা আইকনিক প্লেয়ার রোনালদো। হ্যাঁ, রোনালদো থাকলে টিমের একটা আপনার মেন্টালি, সাইকোলজিক্যালি একটু গিয়ার আপ থাকে আর কি। সেটাও দেখতে হবে। আবার কোচেও তার ট্যাকটিক্স ফলো করার জন্য, রোনালদো একেবারে যদি ফেইলিউর হয় তাহলে এটা করতে পারে। আমি মনে করি যে রোনালদো শেষ পর্যন্ত থাকলে এটাই পর্তুগালের জন্য বড় একটা সুযোগ হবে, কারণ ফিনিশিংয়ে কিন্তু আপনার ক্রোয়েশিয়া হয়তো বা এরকম ভালো মানের প্লেয়ার নেই। তো আমি মনে করি যে ফিনিশিংটা যদি রোনালদো সঠিকভাবে করতে পারে, ম্যাচ পর্তুগালের হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনার মিডফিল্ডে আমি মনে করি যে ওখানে ভালো প্লেয়ার আছে, কিন্তু ক্রোয়েশিয়াই বেটার। কিন্তু আজকে ধরেন এরকম একটা বিগ ম্যাচে, বাঁচা মরার ম্যাচে, কি মনে হয় যে দল আজকে মনে করবে যে আচ্ছা আজকে আমরা রোনালদোর জন্য খেলি, তাকে দিয়ে আমরা গোল করি? অবশ্যই অবশ্যই, এবং বড় ম্যাচ, একটা বড় প্লেয়ার যে কোনো সময় চেঞ্জ করে দিতে পারে খেলাটা, মানে একটা সেকেন্ড বলতে গেলে একটা গোল। আর সেটার ক্ষেত্রে আমি মনে করি, যেমন আপনি দেখেন এবার মেসি কিন্তু অন্যান্য বছর কি গোল করায়, এবার সে নিজে গোল করতেছে, মানে সেম। আপনি রোনালদো কিন্তু অলওয়েজ গোল করেন, ফিনিশিং অসাধারণ। আপনি হ্যারি কেন, রোনালদো, এরা কিন্তু ফিনিশিংয়ে অসাধারণ। সো রোনালদোর কাছ থেকে সেই ফিনিশিংটা পেলে আমি মনে করি যে পর্তুগাল জিতেও যেতে পারে। ওকে, আমাদের এই ম্যাচ নিয়ে যখন কথা বলছি, পর্তুগাল ক্রোয়েশিয়া, এই ম্যাচে যারা জিতবে তাদের সামনে রাউন্ড অফ 16-এ অপেক্ষা করতে পারে স্পেন, যদিও তাদের আজকের রাতে অস্ট্রিয়াকে হারাতে হবে। একটু স্পেনের খেলা নজর দিই। স্পেন এই ওয়ার্ল্ড কাপের কি মনে হয় যে ফ্রান্স যেরকম নজর কেড়েছে, স্পেনও বোধ হয় অ্যানাদার টিম আর্জেন্টিনার পাশাপাশি যারা আসলে দুর্দান্ত ফুটবল খেলছে এই ওয়ার্ল্ড কাপে। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে পরবর্তীতে অবশ্যই গেইনার হয়েছে, 4 গোলে হারাইছে আর কি। এখন স্পেনের আমি মনে করি যে সবচেয়ে নেগেটিভ সাইডটা ছিল আপনার যে লামিন ইয়ামালের আপনার অসুস্থতা। সেকেন্ড হাফ, প্রথম ম্যাচে পরে নামছে, পরবর্তী ম্যাচে আবার সে খুব ভালো নিজেকে খুব মানে প্রমাণ করেছে আসলে প্রথম থেকে, যে কেন তিনি তাকে মনে করেছে এই ওয়ার্ল্ড কাপের। আমি আইকনিক প্লেয়ার, যেসব স্টার প্লেয়ারগুলো আছে আর কি, এরা যদি নিজে, যেমন মেসির মতো, তারপরে ভিনিসিয়াসের মতো, তারপরে যে স্পেন দলের এরকম তারকার অভাব নেই, এদের মতো যদি লামিন ইয়ামাল কিছু ভূমিকা রাখতে পারে, তাহলে অবশ্যই স্পেন
গেইনার হবে বা উইন করবে বা গোল পাবে। নিশ্চয়ই। সোহেল ভাই, আপনি অস্ট্রিয়াকে দেখেছেন আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে। এই অস্ট্রিয়া আজকে নামবে যখন স্পেনের সঙ্গে, এনি চান্স দেখেন তাদের কোনো? সবাই হয়তো ফেভারিট বলবে স্পেনকে, তবে আমার মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ অস্ট্রিয়ার আপনার হাইট অনেক বেটার এবং স্পট কিকে তারা দুর্দান্ত। আপনার আমি মনে করি যে জিতবে হয়তো স্পেন, কিন্তু দিন শেষে খেলাটা উপভোগ্য হবে এই কারণে, কারণ হাইট পাশাপাশি যেটা হচ্ছে মাঝমাঠটা হয়তো স্পেন দখল করে নেবে। এটা আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্পেন বা আর্জেন্টিনা এরা মাঝমাঠে খুব ভালো, কিন্তু ফিনিশিংয়ে ভালো ছিল না। সো আমি মনে করি যে ফিনিশিং যদি আবার ভালো দিয়ে ফেলে আপনার অস্ট্রিয়া, তাহলে আসলে বিপদ হতে পারে। ফুটবলার কিন্তু আছে, আর্নৌটোভিচ এবং সাবিৎজার, দুজনেই দুর্দান্ত ফর্মে আছে। মানে ওরা কিন্তু দুর্দান্ত, দারুণ ফিনিশিং, স্পিডেও অনেক ভালো। আমি যা দেখেছি আর্জেন্টিনার সাথে ম্যাচ, স্পিডেও দুর্দান্ত। সো আমি মনে করি না যে একেবারেই সহজে স্পেন জিতে যাবে। রাইট, নিশ্চিতভাবে একটা এক্সাইটিং ম্যাচ হতে যাচ্ছে। তবে যেহেতু আমাদের সঙ্গে একজন ব্রাজিলের একজন আর্জেন্টিনার ফ্যান আছেন, আমরা সেই ম্যাচগুলো নিয়েও কথা বলবো সামনের দিকে। তবে এই মুহূর্তে আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিটিভির এই বিশ্বকাপ আয়োজন ফিফা আওয়ার, আমাদের সঙ্গে থাকবেন, একটু পরে ফিরছি। ফিফা বিশ্বকাপ 2026। এবারের 23তম আসর যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আসরে মোট 48টি দল অংশ নিচ্ছে। বিশ্বকাপের খেলা দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়। দেখছেন দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা বিশ্বকাপ ঘিরে বিটিভির এই বিশেষ আয়োজন ফিফা আওয়ার। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে আছেন দুই আলোচক, আবু আহমেদ ফয়সাল এবং মাইনুল হাসান সোহেল। আমরা যেটা বলছিলাম, ফয়সাল ভাই, ব্রাজিল নরওয়ের সঙ্গে ম্যাচ, এই ম্যাচটাকে মনে করা হচ্ছে জাপান ম্যাচ পার করেছে ব্রাজিল বটে, বাট নরওয়ের সঙ্গে বোধহয় আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষায়, কি বলবেন? হ্যাঁ, নরওয়ে খুব হার্ড টিম, সেখানে আর্লিং হালান্ড আছে। তারপর ব্রাজিল ব্রাজিল তো অলওয়েজ ব্রাজিল, কিন্তু আমি খেয়াল করলাম ব্রাজিল কিন্তু আগের যে টিমগুলো ছিল আমাদের, আপনার 94 এর, তারপরে 2002 এ যারা জিতলো, সবচেয়ে আমি মনে করি এটা অনুজ্জ্বল টিম। এই টিমে যে খেলা হচ্ছে, এটা আগের যতগুলো ব্রাজিল টিম আছে তার চেয়ে একটু অনুজ্জ্বল টিম। কারণ এখানে আমি মনে করি যে স্টার প্লেয়ারের অভাব পড়ছে। একমাত্র স্টার প্লেয়ার আমি মনে করি ভিনিসিয়াস জুনিয়র, আর রাফিনিয়া তো বেচারা ইনজুরিতে নাই রয়ে গেছে। তো এখন যে ব্রাজিলের যে খেলার স্টাইলের দিক দিয়ে, যে গত ম্যাচটা আপনার জাপানের সাথে ফার্স্ট খেলা আমি মনে করি ডিজাস্টার ম্যাচ খেলছে আমার মতো আমি মনে করি। ফার্স্ট হাফটা যে দেখা গেল যে আপনি ডিফেন্ডিং জোনে পাস, ডান দিকে পাস, বাম দিকে পাস, যেটা মানে বিরক্তিকর অবস্থা আর কি। অ্যাটাকিংয়ে যাচ্ছি না, সামনে ব্লক করে আছে জাপান, কিন্তু ব্লক করার জন্য আপনাকে ভাঙতে হবে। তো একটা চ্যালেঞ্জ করে আছে, চ্যালেঞ্জকে যদি না ভেঙে আপনি যদি বল পজিশন করেন, জাপান ব্রাজিলকে ওই স্পেস দিয়েছে যে তোমরা এবার আসো আমাদেরকে, এরা এত নিচে নেমে গিয়েছে, ব্রাজিল গট দ্য অপরচুনিটি, চেঞ্জ হয়ে গেছে। হয়তো দেখা গেল আঞ্চলিক সেরকম ইনস্ট্রাকশন দিয়েছে আর কি। তো এখন ওই ব্রাজিল আর নরওয়ের খেলাটা এখন যদি সেরকমভাবে খেলে, যে আপনি ওই সেকেন্ড হাফে যে খেলাটা খেলছে জাপানের সাথে, সেই খেলাটা যদি নরওয়ের সাথে খেলে, আমি মনে করি আর্লিং হালান্ড কিছু করতে পারবে না আর কি। তারপরে ব্রাজিলের আনপ্রেডিক্টেবল অ্যাটাক কতগুলো থাকে, যেগুলোতে আমরা ভাবি না কিন্তু গোল হয়ে যায় অ্যাটাকগুলোতে। মানে এরকম খেলা ব্রাজিলের আছে, আমি মনে করি। যে ব্রাজিলের সব প্লেয়ারই ভালো আমি মনে করি। ব্রাজিল যদি চান্স পায়, এটা সুযোগে সদ্ব্যবহার যদি করতে পারে, তাহলে আর্লিং মানে নরওয়ের সাথে সে গোল পাবে, জিতে যাবে আর কি। নিশ্চয়ই। আর্জেন্টিনা, তারা কি আসলেই এরকম কোনো ব্যাপার আছে ফিফা তাদের জন্য সহজ করে দেয় সব কিছু, সহজ গ্রুপে ফেলায় সহজ প্রতিপক্ষের সঙ্গে? রাউন্ড অফ 32 ম্যাচ নিয়ে কি বলবেন আর্জেন্টিনা? আপনার রাউন্ড অফ 32 কে পড়বে এটা মনে হয় আরও 6 মাস আগে ফিক্সড হয়েছে। তো ইনফ্যাক্ট এখানে আসার কথা উরুগুয়ের এই গ্রুপ থেকে, ওটাই বলতেছিলাম যে এখানে সেকেন্ড দল বা প্রথম দল হিসাবে উরুগুয়ে থাকার কথা ছিল। উরুগুয়ে কিন্তু কেপ ভার্দের সাথে ড্র করছে, 2টা ম্যাচ ড্র করছে, একটা ম্যাচ হেরে গেছে স্পেনের সাথে, যে কারণে আসলে তারা আসতে পারেনি। তো আর কেপ ভার্দে এখন পর্যন্ত যা খেলেছে, তো আসলে আপনারা মানে পুরো বিশ্ব দেখেছে যে ওদের গোলকিপার যা করেছেন অসাধারণ। তো আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আর্জেন্টিনা এটা সহজেই জিতবে, আমি এটা মনে করি আর কি। এখন পর্যন্ত আর্জেন্টিনা যা খেলেছে, তবে আমি বড় দল হিসাবে যেটা ভাই বলেছেন যে ব্রাজিলের কথা, ব্রাজিল হয়তো আগের মতো
ওই রকম ছন্দে নেই, কিন্তু আমি মনে করি যে যে কোনো বড় দল, আপনি ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলতেছে, আপনি এনরিকে গত ম্যাচটা বের করে নিয়েছে, রায়ান ভালো গোল করছেন, এবং আপনি দেখেন অভিজ্ঞ প্লেয়ার আছে এখানে, ক্যাসমেরি কিন্তু গত ম্যাচে অসাধারণভাবে হেডে গোলটা করেছেন। এটা কিন্তু অন্য নতুন একটা প্লেয়ার ওই হেডে গোলটা করতে পারতেন না। যদিও ফার্স্ট হাফে যে পারফরম্যান্স ছিল ক্যাসেমিরো, আমি ভাবছিলাম যে তুলে নেবে ফয়সাল ভাই, আমি জানি না তো ওনার অভিজ্ঞতার কারণেই কিন্তু ওই গোলটা আসলে হয়েছে। এটা কিন্তু নতুন একটা প্লেয়ার ওইভাবে হেডে গোল দিতে পারতো না। আপনি একসময় সার্জিও রামোস করতো, আপনি দেখছেন ফ্রান্স স্পেনের অসাধারণভাবে হেডে গোল করতো, মানে সে রিয়ালেও সেম কাজটা করতো এবং স্পেনেও সেম কাজটা করতো। তো আমি মনে করি যে বড় দলগুলোর এখানে সুবিধা আছে। আপনার আর্জেন্টিনা একটা দল হিসাবে খেলতেছে, হয়তো মেসি ছাড়া অন্যদের নাম আসতেছে না, কিন্তু আমি এখন পর্যন্ত যা দেখেছি দুর্দান্ত খেলেছে। হয়তো সামনের ম্যাচটা আরও ভালো খেলবে, কারণ যখন শক্ত প্রতিপক্ষ হবে তখন তো খেলাটা আরও ভালো হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব করে চান ব্রাজিল এবং সেমিফাইনাল পর্যন্ত অবশ্যই আমরা অনেক দিন থেকে এদের দৌড়টা দেখতে পাচ্ছি না, সেটার একটা সুযোগ হবে। পুরো বিশ্ব একটা ডিভাইডেশনে চলে যাবে, এটাই খেলার সৌন্দর্য। আমি মনে করি যে দুই দল যদি সেমিফাইনালে আসে, এটা হচ্ছে বিশ্বকাপটাও জাঁকজমকপূর্ণ হবে আরো, এবং আমি মনে করি যে এটা সবচেয়ে বড় ম্যাচ হবে, ওয়ার্ল্ড কাপ না শুধু, মানে এই নো ডাউট বাংলাদেশে যে কি অবস্থা হবে সেটা বরং আরো আমাদের জন্য চিন্তার বা সংখ্যা। ফিফা দুইটা টিমকে এক সাইডে রাখছে এই জন্যই যাতে দুইটা টিমের সাথে খেলা পড়ে, আর দুই টিমকে যদি দুই সাইডে রাখতো তাহলে কিন্তু হয়তো দেখা গেল ফাইনালের আগে দেখা হতো না, তাহলে একটা চান্স ছিল। মানে ইনফ্যাক্ট এই দুটো দল তো বিশ্বকাপে সবশেষ দেখাই হয়েছে 1990 বিশ্বকাপে, এরপর থেকে এতগুলো বিশ্বকাপ হয়েছে আর দেখা হয়নি। ওকে, সো আমরা আসলে যেহেতু সামনে আছে আসলে আর্জেন্টিনার ম্যাচ, ব্রাজিলের ম্যাচ, সেসব নিয়ে কথা বলবো, কিন্তু আজকে আমরা শেষ করব হচ্ছে আরও একটা ম্যাচ যেটা সকালে হবে, সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, আরও একটা ইউরোপ ভার্সেস আফ্রিকা দ্বৈরথ। কি বলবেন? আলজেরিয়া যে আপনার আর্জেন্টিনার সাথে খেললো, 3 গোল খেলো, তারপরে যেভাবে 4 পয়েন্ট নিয়ে উঠলো, এবং শেষ ম্যাচটা যে নাটকীয় হয়েছে অস্ট্রিয়ার সঙ্গে 3-3 গোলের ড্র, যেটাতে কপাল পুড়ছে বেসিক্যালি ইরানের, তাদেরকে যেতে হয়েছে, বাট আলজেরিয়া ইয়েস রাইট, এবং রিয়াদ মাহরেজ তাদের বড় তারকা পারফর্ম করছেন। বিশ্বকাপের যেসব প্লেয়ার, আমরা যেসব টিম আসছে, কোনো টিমই কিন্তু ফেলে দেওয়ার মতো না, আর কোনো টিমের সাথে ডোমিনেট করে গিয়েছে বা টিম জিতবে এরকম না। বিশেষ করে আফ্রিকান টিম আলজেরিয়া অবশ্যই কিন্তু ছেড়ে কথা বলবে না। কঙ্গো যেভাবে খেলছে, সেনেগাল যেভাবে খেলছে, আলজেরিয়াও সেভাবে খেলবে। আমি মনে করি সুইজারল্যান্ডকে ছাড় দিবে না, আর সুইজারল্যান্ড তারা ইউরোপিয়ান স্টাইলে খেলতে যাবে, কিন্তু আমি দেখতেছি যে ইউরোপিয়ান যেসব টিমগুলো আছে এই কন্ডিশনে তারা ভালো করতে পারতেছে না, তাদের মতো করে খেলতে পারতেছে না। তো এই সুযোগটা হয়তো আলজেরিয়া নিতে পারে, হয়তো দেখা গেলো একটা অঘটন ঘটাই ফেলতে পারে আলজেরিয়া। ওকে, না ফয়সাল ভাই আসলেই ঠিক বলেছেন। আমি হয়তো আমরা সবাই ফেভারিট মনে করছি যে সুইজারল্যান্ড, বাট যেহেতু আফ্রিকান টিম এবং আফ্রিকান টিমের এবার যে খেলার ধরন, আমি মনে করি যে অনেক বেটার। পাশাপাশি আলজেরিয়ার প্রত্যেকটা প্লেয়ারের হাইট কিন্তু দুর্দান্ত, আপনি দেখেন, এবং তাদের ফিজিক্যাল স্ট্রেংথটা কিন্তু খুবই ভালো। সো যে কোনো কিছুই হতে পারে। তারপরও অ্যাকচুয়ালি রিয়াদ মাহরাজের কথা বলছেন, এদিকে সুইজারল্যান্ডেরও খুব ভালো প্লেয়ার আছেন। তো আমি মনে করি হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এক্ষেত্রে হয়তোবা শেষ পর্যন্ত সুইজারল্যান্ড জিতে যেতে পারে, কিন্তু আলজেরিয়া যে মানে ছেড়ে দিবে এটা না, আলজেরিয়া জেতার সম্ভাবনাও আছে। অলরাইট, সো ইটস আমার মনে হয় যে প্রেডিকশন টাইম। আমরা পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচে দুজনের প্রেডিকশন শুনেছি, একটু আলজেরিয়া এবং সুইজারল্যান্ড ম্যাচের প্রেডিকশনটাই শুনি আপনার কাছ থেকে আগে। দিন শেষে সুইজারল্যান্ড জিতবে। আমি দিন শেষে আলজেরিয়া অঘটন ঘটাবে। ওকে ওকে, এবং আরও একটা ম্যাচ যেটি স্পেন অস্ট্রিয়া, সেই ম্যাচের প্রেডিকশন যদি বলেন। স্পেন জিতবে কত গোলে? আমি মনে করি হাড্ডাহাড্ডি লড়াই হবে, 1 গোলে হয়তো জিততে পারে, 1 গোলে জিততে পারে। 1 গোলে জিতবে ভাইয়া? আমার 2-1 গোলে স্পেন জিতবে, এটা আমার মনে হচ্ছে। অলরাইট, এবং নির্ধারিত সময় খেলা শেষ হবে 90 মিনিটে। ওকে, অসংখ্য ধন্যবাদ মাইনুল হাসান সোহেল আমাদের সঙ্গে ছিলেন, সিনিয়র সাংবাদিক, এবং আবু আহমেদ ফয়সাল ভাই, আপনাকেও সাবেক ফুটবলার, দুজন আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ফিফা আওয়ারের এই চমৎকার আলোচনায়। এবং যেরকমটি শুনলেন, আজকেও কিন্তু বিশ্বকাপের আরও 3টা হাই ভোল্টেজ ম্যাচ, স্পেশালি পর্তুগাল ক্রোয়েশিয়া, এবং এই সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাথেই থাকবেন। এবং বিশ্বকাপ ঘিরে আমাদের এই নিয়মিত আয়োজন ফিফা আওয়ার নিয়েও হাজির হব আমরা আবারও। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির, ভালো থাকবেন, শুভকামনা।